আকাশ জোড়া আলোয় ভরা সূর্যদ্বীপের মতো বই আমাদের আলোয় ভরে নিত্য অবিরত। দর্শক, বই আমাদের আলো দেয়, বই আমাদের সুবাস দেয়। সেই বই নিয়ে এই মেলা, অমর একুশে বইমেলা। বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন, আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। আপনারা যে যেখানে বসে আমাদের আয়োজন দেখছেন সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি, প্রকাশকদের সঙ্গে কথা বলি, পাঠকদের সঙ্গে কথা বলি, আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না। আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দেব 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম দুর্নীতি সুনীতি সুশাসন। দুর্নীতি সুনীতি সুশাসন, এই বইটির রচয়িতা নাম এ.কে.এম. আব্দুল আওয়াল মজুমদার। এই ধরনের বই আপনারা যারা পছন্দ করেন তাদের জন্য এই বইটি পাবেন আলোঘরে। এবার হাতে নিলাম যে বইটি, এটি একটি অনুবাদ বই, পলিয়ানা। পলিয়ানা এলিনর পোর্টার, আর বইটির অনুবাদ করেছেন আন্দালিব রাশদি। অনুবাদের বই যারা পছন্দ করেন, বিদেশি সাহিত্য সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম কাজী নজরুল ইসলাম জীবনী গ্রন্থ। সুলতান আল আবুল লেখা এই বইটি কাজী নজরুল ইসলাম জীবনী গ্রন্থ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানি, তবু আরও যারা জানতে চান, বিশদভাবে জানতে চান তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম বিশ্বখ্যাত পিশাচ উপন্যাস ড্রাকুলা। মূল ব্রাম স্টোকার, আর অনুবাদ করেছেন অনিশ দাস অপু। ড্রাকুলা তার মানে বুঝতেই পারছেন পিশাচ উপন্যাস উপরে লেখা আছে। ভয় পাওয়া চলবে না এই বইটি পড়তে গিয়ে। তোমরা যারা ভূতের বই পছন্দ করো, দৈত্যের বই পছন্দ করো তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম ডাইনোসর, দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। এই বইটিরও রচয়িতার নাম অনিশ দাস অপু। সবশেষ হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম সৌরজগৎ, তবে পুরো নাম আন্তঃনাক্ষত্রিক শূন্যতায় ছুটে চলা আমাদের এই সৌরজগৎ। বইটির রচয়িতার নাম আসিফ। সৌরজগৎ সম্পর্কে জানার জন্য এই বই বেশ বড় সড়ো বই। আশা করছি হাতে নিলেই পছন্দ হবে। দর্শক, আজকের আলোঘর প্রকাশনার এই যে বই পরিচিতি, এই পর্বটি আমরা শেষ করছি। তবে অনেক আয়োজন আছে পুরো অনুষ্ঠান জুড়ে, চলুন সেগুলো উপভোগ করি। আর যে বইগুলোর সঙ্গে পরিচয় করে দিলাম আলোঘরের, আলোঘর প্রকাশনার স্টল নাম্বার 508, 509, 510 সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে আসবেন, বইগুলো সংগ্রহ করতে পারবেন। আর পুরো বইমেলা জুড়ে নানা রকম বই আছে, সেগুলো সংগ্রহ করবেন। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি আমাদের প্রিয় অভিনেতা, প্রিয় পরিচালক সালাউদ্দিন লাবলু। লাবলু ভাই, কেমন আছেন? আছি ভালো। বইমেলায় যখন আসেন তখন হয় লেখক অথবা পাঠক, এর বাইরে আর কোনো পরিচয় আমরা খুঁজি না বা খুঁজতে চাই না। এখন পর্যন্ত পছন্দের বই পেয়েছেন কিনা খুঁজে? হ্যাঁ, পেয়েছি। মানে আমরা তো এবার তো আমি আজকেই প্রথম আসলাম, আমাদের একটু ব্যস্ততা চলছে সাংগঠনিক কাজের জন্য, তো আসা হয়নি। আমার প্রিয় একজন লেখক আছে, দুজন লেখক আছে এখানে, সাজিন আহমদ বাবু, উনিও নাট্য পরিচালক, মোস্তফা মনন, উনিও নাট্য পরিচালক। ওনারা নিয়মিত লেখেন। তো মোস্তফা মননের কফি গার্ল নাম শুনেই বুঝতে পারছি দুর্দান্ত বই প্রোডাকশানটা হবে, ওইটা কিনলাম। সাজিন আহমেদ বাবুর আলো আসবেই কিনলাম। আমাদের আরও দুজন বন্ধু আছে, তারাও পরিচালক প্লাস রাইটার, ওদের স্টলে যাব, ওদের বইগুলো কিনব। আরেকটা বিষয় আছে, আমরা যখন গল্পের অভাবে ভুগি তখন একটা কথা সামনে আসে যে অমৌলিক গল্প নিয়ে কাজ করা হয়, কিন্তু একজন পরিচালক, আমাদের লেখকরা যে গল্পটা লিখছে ছোট গল্প, সেটা খোঁজেন না। নিতান্তই যারা স্ক্রিপ্ট রাইটার হিসেবে পরিচিত তাদেরই শরণাপন্ন হন। একজন লেখক ছোট গল্প কী লিখছেন, একজন প্রকাশক, একজন উপন্যাস কী লিখছে সেটা ওইভাবে খোঁজা হয় না, অর্থাৎ স্ক্রিপ্ট রাইটারের বাইরে যাওয়া হয় না। এই অভিযোগটা আপনি কিভাবে খণ্ডন করবেন? এটা একদম অভিযোগের সত্যতা আছে। কারণ কি, এখন আমি যদি বলি, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আমাদের মধ্যে পড়াশোনা করার ব্যাপারটা অনেক কমে গেছে।
আগে যখন আমরা ইয়াং ছিলাম, যখন আমরা নাট্য চর্চার সাথে জড়িত ছিলাম, তখন আমরা নানান ধরনের পৃথিবী বিখ্যাত উপন্যাস, বাংলাদেশের যারা লিখতেন গল্প, ছোট গল্প, উপন্যাস, সবগুলোই আমাদের একটা রীতিমতো পাঠ্য ছিল আর কি, প্রত্যেক দিন আমাদের পড়তে হতো। তো এখন অনেকেই পড়াশোনার জায়গা থেকে একটু দূরে চলে আসছে, সে কারণে হয়তো আমাদের বাংলাদেশের অনেক রাইটার আছে যাদের গল্প পড়লে এটি একটা চলচ্চিত্র হতে পারে, এগুলো কিন্তু অসংখ্য আছে। তো আমি বলবো যে সবাইকে যে পড়ার অভ্যাসটা বাড়াইতে হবে, পড়লে আমাদের ভেতরকার, আমাদের জীবনের, আমাদের দেশের রাইটারদের গল্প দিয়েই আমরা চলচ্চিত্র, নাটক এটা বানাতে পারি। অনেক ধন্যবাদ লাবলু ভাই আপনাকে। আসলে আপনি বইমেলায় এসেছেন, আপনার মতো আরও যারা বইমেলায় আসে তারা বইমেলার সৌন্দর্য আমরা অন্যভাবে উপভোগ করি, তাদের অন্যভাবে বরণ করি তাদের। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ, দোয়া করবেন। থ্যাংক ইউ। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম ফড়িংয়ের ডানায় বৃষ্টি নামক। বইটির রচয়িতার নাম রুহ আফজা রাজ্জাক। তার সঙ্গে কথা বলবো। কি ধরনের বই? কাব্যগ্রন্থ। কয়টা কবিতা আছে? 100টি। প্রথম বই, প্রথম কাব্যগ্রন্থ, জি। কিন্তু এই যেখান থেকে প্রকাশ হয়েছে শব্দশিল্পের প্রকাশক তিনি প্রথম বই প্রকাশ করেন বা নতুন নতুন লেখকদের নিয়ে আসেন, এটা একটা ভালো উদ্যোগ। কারণ নতুন লেখকরা জায়গা পান না বই প্রকাশের, কিন্তু এই প্রতিষ্ঠানের প্রকাশক যিনি শরীফ ভাই, তিনি আপনাদের মতো নতুনদের জায়গা করে দেন। এই অভিজ্ঞতাটা কেমন ছিল তার সঙ্গে কাজ করার? শরীফ তো শুধু প্রকাশক না, আমার একজন বন্ধুও। সেই হিসেবে বলবো আমাদের এই যাত্রাটা খুব সুন্দর ছিল, কারণ আমি একটু অন্তর্মুখী টাইপ। আমার খুব একটা মানে ভাবতাম না যে বই বের করব, কবিতা লিখতাম ঠিক আছে, কিন্তু এই যে বই বের করার জায়গাটুকু, এটুকু মানে তার উৎসাহ, অনুপ্রেরণা অনেক বেশি। প্রকাশক যখন উৎসাহ দেন তখন একটা ভালো বই প্রকাশ হয়। আর ভালো বই যে এটা, অন্তত প্রোডাকশনের কথা যদি বলি, হাতে নিলে বইয়ের মতো লাগে, অন্যরকম বইয়ের মতো লাগে। এই যে কবিতাগুলো নির্বাচন, যে আপনার অনেকগুলো কবিতা ছিল, সেখান থেকে কয়টা বইয়ে থাকবে, এই পরামর্শটা কি প্রকাশক দিয়েছেন? না, এটা একদমই আমার নিজস্ব। বইয়ের প্রচ্ছদ থেকে, কবিতা নির্বাচন থেকে শুরু করে প্রতিটি বিষয়ে প্রকাশক আমার উপরেই স্বাধীনতা দিয়েছিলেন, যে যেমন করে ইচ্ছা আমি আমার বইটিকে সাজাতে পারি। এমনিতে আপনি কি করেন? আমি আসলে অনেক দিন শিক্ষকতা করেছি, তো স্বামীর মানে সরকারি চাকরি সূত্রে আমাকে নানান জায়গায় ঘুরতে হয়। কিছুদিন হলো আমি এমনি আছি আর কি, এই লেখালেখি করছি বলা যায়। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম স্বপ্নকথন। বইটির রচয়িতার নাম তৌহিদুর রহমান। তার সঙ্গে কথা বলবো। তৌহিদ ভাই, কেমন আছেন? খুব ভালো আছি। আপনি কেমন আছেন এবারে বইমেলায়? ভালো আছি, বরাবরের মতোই। স্বপ্নকথন অনেকটা আত্মকথনের মতো শোনা যায়, কিন্তু কি ধরনের বই স্বপ্নকথন? আসলেই ঠিক, আত্মকথন রকমেরই। স্বপ্নকথন মূলত একজন তরুণের যে স্বপ্নগুলো থাকে, সমাজকে বদলের, বর্তমানে আমাদের সমসাময়িক প্রেক্ষাপটে যে কাজগুলো চলছে, নতুন সমাজ গঠনের, নতুন দিন গঠনের, এই জায়গাগুলো থেকে লেখা। এবং এটি একজন তরুণ যে কিনা এখনও চাকরি জীবনে প্রবেশ করেনি, এবং সে তার সমাজকে কিভাবে করে পরিবর্তন করতে চায়, কিভাবে করে দেখতে চায়, এগুলো নিয়ে লেখা। এবং এই কারণে তার স্বপ্নের দৃষ্টিতে এটির নাম হয়েছে স্বপ্নকথন। আপনার বেশ কিছু বই প্রকাশিত হয় প্রতি বছর, আর এই বছরও নিশ্চয়ই একাধিক হয়েছে। আর কি কি বই আসলো? আসলে আমার এই নিয়ে সর্বমোট বই সংখ্যা দাঁড়ালো প্রায় 48টি, এবং যেটা আমার কাছে মনে হয় আমার এই স্বল্পতম সময়ে অনেক পাওনা। তো অনন্যা থেকে যেমন স্বপ্নকথন, আমরা চারজনে, আবার আরেকটি কবিতার বই, এই সব মিলিয়ে আছে 3-4টির মতো আর কি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, পাশাপাশি আপনি আমার ব্যক্তিপক্ষ থেকে ভালো থাকবেন, এমন শুভকামনা। দর্শক, স্বপ্নকথন তৌহিদুর রহমানের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমার হাতে 3টি বই আছে। বই 3টির নাম একে একে বলছি। বিপ্লবে উদিত সূর্য, আরেকটি বইয়ের নাম অনুভবের রৌদ্র ছায়া, আর শেষ বইটির নাম হৃদয় অন্তর্ধান। বই 3টির রচয়িতার নাম মোহাম্মদ আলমগীর জুয়েল। তার সঙ্গে কথা বলবো। কি ধরনের বই এগুলো? এগুলো মূলত কাব্য, উপন্যাস, প্রবন্ধ। আর মানে হৃদয় অন্তর্ধান যেটা, এটি উপন্যাস, এটি প্রচ্ছদ করেছে চারু পিন্টু।
আর যেটি আছে অনুভবের রৌদ্রছায়া, এটি কাব্য, এটি প্রচ্ছদ করেছে চারু পিন্টু। আর তৃতীয় বইটি হলো প্রবন্ধ বিপ্লব উদিত সূর্য, এটি প্রচ্ছদ করেছে আল নোমান। আপনার কি মনে হয় যে আপনার 3 ধরনের পাঠক তৈরি হয়েছে, বা নাকি একেবারে আপনার নিজের পছন্দের বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন, কোনটা? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটার জন্য আন্তরিক ধন্যবাদ। না, আসলে আমরা যারা লেখক, আমরা যারা লেখালেখি করি, আমাদের মূল উদ্দেশ্য থাকে কিন্তু পাঠকের চাহিদা। পাঠক যেভাবে চায় আসলে আমরা সেভাবে চেষ্টা করি। যেমন আমার যে কাব্যটি অনুভবের রৌদ্রছায়া, সেখানে আসলে প্রেম প্রকৃতি যেমন আছে, সেটার সাথে আছে আমাদের সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলো এবং যে অবক্ষয়গুলো আছে, ওগুলোকে আসলে আমি অসাম্প্রদায়িক চেতনা সহ ওগুলোকে তুলে ধরেছি। এটি হলো কাব্য। আর যেটি উপন্যাস হৃদয় অন্তর্ধান, এটি আসলে একজন কেন্দ্রীয় চরিত্রের নায়কের শৈশব কৈশোর এবং তার যৌবনের প্রারম্ভে যে সে তার যেই আকাঙ্ক্ষাগুলো আছে এবং সেগুলোকে তার এই লেখনীর মাধ্যমে, নায়কের চরিত্রের মাধ্যমে এটা ওই ব্যক্তি জীবন এবং তার পারিপার্শ্বিক এই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। আর যেটি প্রবন্ধ, এটি আসলে আমাদের বিপ্লবে উদিত সূর্য, এটি জুলাইয়ের বিপ্লবের যে চেতনা, এই চেতনা ধারণ এবং ধারণ থেকে আসলে তারুণ্যের যে উচ্ছ্বাস এবং তাদের যে উন্মাদনা এবং তারা যে একটি জাতিকে কিভাবে তাদের যে ধারাবাহিক চেতনা থেকে তারা হয়ে এইটি যে একটি আমাদেরকে পরিবর্তন এনেছে, এই পরিবর্তন নিয়ে আসলে আছে। এখানে যেমন আছে অসাম্প্রদায়িক চেতনা, তেমনি আছে সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং অবক্ষয়। এগুলি আমি মূলত এই যে আর্টিকেলে 14টি আর্টিকেল নিয়ে আসলে এই প্রবন্ধটি তুলে ধরা হয়েছে। আমরা বইমেলার মাঠে আছি আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে। আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো দেখি। দর্শক, আমার হাতে 3টি বই আছে। লালন কথা কয় না, এমন কথা কুরআনে কয়, সদরুদ্দিন আহমেদ চিশতি প্রণীত, কোরআন দর্শন থেকে সংকলিত। মহাশূন্যতার জাকাত, এই যে বইগুলো যিনি গবেষণা করেছেন, সম্পাদনা করেছেন, তার নাম নাসিরউদ্দিন। তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন আপনি? জি, ইনশাআল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। এই যে ভিন্ন ধরনের বই, আমরা ভিন্ন ধরনের বলছি এই জন্য, আমরা তো পুরো বই মেলায় নানা রকম বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই, কিন্তু আপনার প্রকাশনীতে এসে যে ধরনের বই পেলাম, বিশেষ করে আপনার সম্পাদিত বই, আপনার রচিত বই কিংবা গবেষণাকৃত বই, এই বইগুলো যে ধরনের পাঠকের জন্য একটু ভারী পাঠক, একটু খুব খোঁজ করলে পাওয়া যায় যেই পাঠক, এই ধরনের মানে সচরাচর পাওয়া যায় না। তবু আপনি একটু বলবেন বইগুলো সম্পর্কে। আমি আপনার এখানে আপনার হাতে 3টা বই ছাড়াও আমাদের আরও গবেষণামূলক আরও বই আছে, সেটা হচ্ছে আল কোরআনে জন্মান্তর ও রূপান্তর, আর আপনার হাতে 3টে আছে। এই বইগুলো আমাদের প্রচলিত ধর্মমতের বাইরে গিয়েই বলা চলে করা। দাইমি সালাত আল কোরআনে যে বই, কোরআনে যে ঘোষণা আছে সেই আলোকে দাইমি সালাতের বইটি করা, এবং মহাশূন্যতার জাকাত। আসলে জাকাত হচ্ছে আপনার আমিত্বকে উৎসর্গ করার যে প্রচেষ্টা, সেটা হচ্ছে জাকাতের মূল বিষয়। তারপরে দাইমি সালাতের কথা উল্লেখ আছে আল কোরআনে, সেই আলোকে সালাতের 90টা আয়াতের উদ্ধৃতি সহকারে আমাদের এই দাইমি সালাত বইটি সম্পাদনা করা হয়েছে। এবং এখানে কোরআন দর্শন থেকে যে ব্যাখ্যাগুলো আছে, আমাদের মাওলানা সদরুদ্দিন আহমেদ চিশতি সাহেবের যে প্রণীত বইগুলো কোরআন দর্শন, সেইখান থেকে এই ব্যাখ্যাগুলো সংকলিত করা হয়েছে। এই জন্য আমরা সংকলন হিসাবে এই বইটা বা সম্পাদনা করেছি। তো মূল বিষয় হচ্ছে সালাত সম্পর্কিত, যেই কিভাবে দাইমি সালাত আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে, এবং আল কোরআন থেকে 90টা আয়াতের উদ্ধৃতি সহ আমাদের এই দাইমি সালাত বইটি, এবং সালাতের সমূহ বর্ণনা আছে 56টা আয়াতে। একইভাবে মহাশূন্যতার জাকাতের বইটি হচ্ছে সমূহ জাকাতের বিবৃতি সহকারে। এবং আমার মনে হয় আমাদের এই 2টি বই, দাইমি সালাত এবং মহাশূন্যতার জাকাত বই, যদি কোনো পাঠকজন পাঠ করেন তবে সমূহ ধারণা তিনি পাবেন আল কোরআনে সালাত এবং জাকাতকে কিভাবে আমাদের মুসলিম সমাজে
এর প্রচেষ্টা করা দরকার এবং ইহার বাস্তবায়নের যে দিক নির্দেশনা, সমূহ বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। আর একটি বই আপনি যে বইটি আছে নিচে, সেটি হচ্ছে লালন বলে না এমন কথা কোরআনে কয়। মহাত্মা লালন সাঁইজির 30টি গান নিয়ে আমাদের এই আলোচনামূলক, এই গবেষণামূলক এই বইটি। সাঁইজি যে কথাগুলো যেখানে উল্লেখ করেছেন আরবি বা কোরআনের কথাগুলো, সেগুলোর রেফারেন্স দেওয়ার আমরা চেষ্টা করেছি এবং যথাযথ রেফারেন্স দিয়ে আলোচনামূলক এই 30টি গান নিয়ে আমাদের এই গবেষণামূলক বইটি চেষ্টা করেছি করার জন্য। বাকি আসলে মতামত এবং কতখানি সুন্দর বা কতখানি সঠিক হয়েছে সেটা আমরা পাঠকের কাছ থেকে শোনার আগ্রহে সকল পাঠককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ইমামিয়া চিশতিয়া পাবলিশার্সে। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম নদীর নাম জলবতী। বইটির রচয়িতার নাম শারমিন সুলতানা রিনা, তার সঙ্গে কথা বলবো। নদীর নাম জলবতী কী ধরনের বই? এটা আসলে ছোট গল্পের বই, অনেকগুলো গল্পের সংমিশ্রণে বইটা করা হয়েছে। গল্পগুলোর বিষয়বস্তু কি সমসাময়িক নাকি পুরনো কোনো বিষয় নিয়ে? না, আসলে গল্পগুলোর সমসাময়িক বলতে আমাদের যে যাপিত জীবনে, যে আমরা প্রতিনিয়ত যে জিনিসগুলো আমরা সবসময় দেখছি আমাদের চারপাশে, যে সমস্ত মানে বৈষম্য বা নর্মাল যে সমস্ত বিষয়গুলো আমরা দেখছি, এগুলো তো বাস্তব ওইগুলো ঠিক সেভাবে তুলে আনা যায় না। তো ওইগুলোকে আমরা উপমার মাধ্যমে অথবা চিত্রকল্পের মাধ্যমে এগুলোকে গল্পের মধ্যে তুলে নিয়ে আসি। এগুলো পুরোটাই হচ্ছে যে সমাজের, এখানে কোনো কাল্পনিক কিছু নাই। তারপরে গল্প তো গল্পই, তো এগুলো হচ্ছে যে আমাদের চারপাশে আমরা যা দেখছি, বিভিন্ন পরিবার, সমাজ, রাষ্ট্রে যা দেখছি, এগুলির পরিপ্রেক্ষিতেই গল্পটা করা হয়েছে। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম বিস্তৃত মস্তিষ্কের স্মৃতি। বইটির রচয়িতার নাম নূরে আলম সিদ্দিক, তার সঙ্গে কথা বলবো। কি ধরনের বইটি? এটা কবিতার বই। কয়টা কবিতা আছে এই বই? এখানে 50টা কবিতা আছে। ছোট বই কিন্তু 50টা কবিতা, তার মানে ছোট ছোট কবিতা। হ্যাঁ, আমি একটু অনুকাব্যের মতো লেখার চেষ্টা করেছি। বর্তমান যেটা হয় আর কি, সবাই হচ্ছে কথা সাহিত্যের দিকে ঝুঁকে যায়, কবিতাটা একটু কম পড়ে। তো আমি এজন্যই অনুকাব্য লিখেছি। বড় কবিতা দেখলে হচ্ছে পাঠকরা সেটা ছেড়ে দেয়, অনুকাব্যটা দেখলে একটু ছোট লাগে, দু একটা তাদের পড়তে ভালো লাগে, ওই পড়ার পর তাদের হয়তো একটা আগ্রহ তৈরি হবে। সেই জায়গাটা মাথায় রেখে আমি চেষ্টা করেছি একটু অনুকাব্যের মতো লেখার জন্য, এবং আমি শব্দচয়নে হচ্ছে দুর্ভেদ্য শব্দগুলো পরিহার করে একটু সাবলীল ভাষায় লেখার চেষ্টা করেছি। যখন কোনো কবিতা প্রকাশিত হয় তখন একটা ফিডব্যাক বা একটা সাড়া পাওয়া যায়, বা পাঠকের পক্ষ থেকে একটা মতামত পাওয়া যায়। কী ধরনের মতামত পেয়েছেন যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর ব্যাপারে? আচ্ছা, সেটা হচ্ছে আমি আমার বইয়ের শেষে আমার ইমেল অ্যাড্রেসটা, লেখক পরিচিতি ইমেল অ্যাড্রেসটা হচ্ছে যুক্ত করে দিয়েছিলাম। সেই সুবাদে আমি বুক রিভিউটা একটু সহজে পাচ্ছি, কারণ পাঠক তো বইটা কিনে নিয়ে কোথায় চলে যাচ্ছেন, সরাসরি সম্মুখে কথা বলার আর সুযোগটা থাকে না। সেই জায়গায় আমি আমার যে ফেসবুক পোস্টে বিভিন্ন সময় রিকোয়েস্ট করে থাকি যে যারা আমার বইটা কিনেন বা কিনেছেন তারা যেন আমাকে একটু ইমেইল করেন কেমন লিখলাম। তো এখানে আমি আশানুরূপ সাড়া পেয়েছি, এবং বলা যায় যে বইটা পাঠক সমাদৃত হচ্ছে এবং রিভিউটা তাদের কাছে ভালো। এবং আমি যে কথাগুলো একটু আগে বললাম যে একটু দুর্ভেদ্য শব্দগুলো পরিহার করে সাবলীল ভাষায় লেখা, তারা এই ব্যাপারটাই নোটিস করেছে এবং বলেছে যে এজন্যই এখানে তারা এই বইটাতে আলাদা একটা ধাঁচের, আলাদা একটা ভঙ্গি পান কবিতার। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বিস্তৃত মস্তিষ্কের স্মৃতি, নূরে আলম সিদ্দিকের লেখা এই বইটির প্রকাশক হাওলাদার। আপনারা সংগ্রহ করতে পারেন আর কবির নতুন নতুন ভাবনা সম্পর্কে অবগত হতে পারেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম কমলা রঙের রোদ। বইটির রচয়িতার নাম সোমাদেব, তার সঙ্গে কথা বলবো। কমলা রঙের রোদ কি ধরনের বই? আমি এই বইটি আসলে নারীবাদী গল্পের বই, মানে নারীবাদী বলতে নারী জীবন কেন্দ্রিক। আমরা আমাদের চারপাশে যে নারীদের দেখি, আমাদের চারপাশে যারা বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক সামাজিক লড়াইগুলো করছে প্রতিনিয়ত, এবং সেই লড়াই থেকে কিভাবে তারা নতুন একটি জীবনের সন্ধান পায়। আমার এই বইতে 11টি গল্প আছে, 11টি গল্পই কেন্দ্রীয় চরিত্র হচ্ছে নারী, তাদের এই লড়াইয়ের গল্প, এবং সেখান থেকে কিভাবে একটি সুন্দর জীবনের সন্ধান পাচ্ছে সেরকম লেখাগুলো এখানে আছে, গল্পগুলো। আপনার এই গল্পগুলো কোথাও প্রকাশিত হয়েছে বা ফেসবুক বা অনলাইন পোর্টাল কোথাও?
হ্যাঁ, আমার এই গল্পগুলো একটি সাহিত্য, শিল্প সাহিত্য সাংস্কৃতিক গ্রুপে আমি দেই, যেহেতু আমাদের এখন পাঠক রিয়াকশন পাওয়ার একটা উপায় তৈরি হয়, যে আমরা বিভিন্ন পোর্টালে দিয়ে আমি যাচাই করার চেষ্টা করি আসলে আমার গল্পে কোনো ভুলভ্রান্তি আছে কিনা, কোনো অসঙ্গতি আছে কিনা, বা পাঠক কতটুকু গ্রহণ করছে, সেই বিষয়টি যাচাইয়ের জন্য আমি অনেক সময় অনলাইনে সেগুলো আপলোড করি বিভিন্ন গ্রুপে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলা রঙের রোদ সোমাদেবের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশৈলী। আপনারা সংগ্রহ করতে পারেন, তার ভাবনার সঙ্গে পরিচিত হতে পারেন। দর্শক, আমরা বইয়ের মানুষদের সঙ্গে ছিলাম, বইমেলায় ছিলাম আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই আয়োজনে। আজকের মতো শেষ করব অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময়ে আবার শুরু হবে এই অনুষ্ঠান, আর হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন। দর্শক, আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ, আর উপস্থাপকের পোশাক সৌজন্য বালুচর। সবার জন্য শুভকামনা। আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত 12:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।